তার পরপরই দরজায় মৃদু টোকা পড়ল। বাইরে থেকে এক বৃদ্ধর দুর্বল গলা ভেসে এলো। হরেন, ও হরেন, দরজাটা খোল বাবা, বাইরে বড় ঠান্ডা। বৃষ্টিতে আমার সারা শরীর ভিজে গেছে। তোরা আমাকে একা ফেলে ভেতরে কেন বসে আছিস? খোল বাবা দরজা। গ্রাম বাংলার আধার রাত, যেখানে থমথমে বাতাসের সাথে ফিস ফিস করে নেমে আসে পুরনো সব গোপন তথ্য। কিছু এমন পথ থাকে যেখানে সূর্য ডোবার পর হাওয়া বদলে যায়, আর নিস্তব্ধতার বুক চিরে জেগে ওঠে এক অজানা আতঙ্ক। নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্যের সমাহারে আপনাকে স্বাগতম। আজকের নিবেদন একটি গ্রাম বাংলার খাঁটি গা ছমছমে ভূতের গল্প, তেঁতুলতলার শ্মশান ঘাট। আজকের গল্প পাঠে অভয় ব্যানার্জি, গল্পের সূত্রধর সুজিত, অভিনয়ে হরেনের চরিত্রে তরুণ কুমার, প্রকাশ অর্পণ কুমার সরকার, গদাধর সৌভিক রায়, নিবারণ সুকৃত চক্রবর্তী, কানাই ও সনাতন সুজিত। আপনার হেডফোনটি কানে গুঁজে নিন, ঘরে আলোটা নিভিয়ে দিন, কারণ এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এক থমথমে আধারের গভীরে। গল্পটি ভালো লাগলে রহস্যের সমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। আকাশটা দুপুর গড়াতেই কেমন যেন তামাটে রং ধারণ করেছিল। বৈশাখ মাসের শেষ। এমনিতেই গুমোট গরমের পর কাল বৈশাখীর একটা দাপট থাকেই, কিন্তু আজ বাতাসটা যেন একটু বেশি থমথমে। গাছপালার একটা পাতাও নড়ছে না, যেন পুরো প্রকৃতি কোনো এক অশুভ ইঙ্গিতের অপেক্ষায় দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাধানগর গ্রামের উত্তর মাথার বর্ধিষ্ণু গৃহস্থ সনাতন চক্রবর্তীর বয়স হয়েছিল ৮০ ছুঁই ছুঁই। বেশ কিছুদিন ধরেই বিছানায় ছিলেন। ঠিক যখন সন্ধে নামো নামো বাঁশঝাড়ের মাথার প্রথম বিদ্যুতের চমকটা খেলে গেল, ঠিক তখনই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হিন্দু শাস্ত্র মতে রাত বাড়ার আগেই মৃতদেহ সৎকার করা ভালো, কিন্তু এই দুর্যোগের রাতে শ্মশানে যেতে সবাই একটু ইতস্তত করছিল। একে তো ঘোর অমাবস্যা, তার উপর আকাশের যা চেহারা, যে কোনো সময় প্রলয় নামবে। কিন্তু সনাতন বাবুর বড় ছেলে হরেন ছাড়ার পাত্র নয়। সে গ্রামের ৪ জন জোয়ান ছেলেকে ডেকে জড়ো করল। গদাধর, নিবারণ, প্রকাশ আর কানাই, সঙ্গে হরেন নিজে। এই ৫ জন মিলে কাঁধে নিল সনাতন বাবুর খাট। রাধানগর গ্রামের মৃতদেহ দাহ করার জায়গাটি হল তেঁতুলতলা শ্মশানঘাট। গ্রাম থেকে প্রায় ১.৫ মাইল দূরে কংসাবতী নদীর এক মরা খাড়ির পাশে এর অবস্থান। জায়গাটার নাম শুনলেই গ্রামের বাচ্চা তো দূর, বড়দেরও বুক ছত করে ওঠে। শ্মশানটার ঠিক মাঝখানে একটা বিশাল বহু বছরের তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষের বিশ্বাস, ওই তেঁতুল গাছে এমন কিছু অধিরূহ অশরীরী আত্মা বাস করে যাদের শান্তি মেলেনি। বহু অপঘাতের সাক্ষী এই শ্মশানঘাট। হ্যারিকেনের টিমটিমে আলো আর টর্চের ভরসায় হরেনরা যখন শ্মশানের রাস্তায় পা বাড়াল, তখন ঘড়িতে রাত ৮টা।
শ্মশানের রাস্তায় অর্ধেক যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের কি দাপট, যেন 100টা পাগলা হাতি একসঙ্গে গর্জন করতে করতে ছুটে আসছে। মাঠের মাঝখানের কাঁচা রাস্তা নিমেষের মধ্যে কাদা জলে একাকার হয়ে গেল। বৃষ্টির ছাটে চোখ মেলা দেয়। ওরা মারেন না, পা চালিয়ে চল, শ্মশানের কুটিরে পা ঢুকলে মরা শুদ্ধ ভেসে যাব। বাতাসের গর্জনের ওপর দিয়ে চিৎকার করে বলল গদাধর। কাঁধের উপর ভারী খাট নিয়ে 5 জন পুরুষ যখন কোনো মতে তেঁতুলতলা শ্মশান ঘাটে পৌঁছল, তখন চারিদিক কুচকুচে অন্ধকার। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে 4-5টা যখন চকমক করে উঠছে, তখন সেই প্রাচীন তেঁতুল গাছটাকে মনে হচ্ছে কোনো এক জটা জালধারী রাক্ষস হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। শ্মশানের এক কোণে একটা ভাঙা চোড়া খড়ের চাল আর ইটের দেওয়াল দেওয়া কোয়ার্টার বা শ্মশান কুটির আছে। ডোমেরা বা শ্মশান যাত্রীরা দুর্যোগে সেখানে আশ্রয় নেয়। সবাই মিলে সনাতন বাবুর খাটটা শ্মশানের সেই কুটিরের বারান্দায় নামিয়ে রাখল। ঝড় তখন আরো হিংস্র রূপ নিয়েছে। বৃষ্টির জলের ঝাপটা বারান্দা অবধি চলে আসছে। এই ঝড়ে কাঠ জ্বলবে না রে। বৃষ্টি না কমলে চিতা সাজানো অসম্ভব। আমাদের ঘরের ভেতর ঢুকতে হবে। নিবারণ কাঁপতে কাঁপতে বলল। কুটিরের ভেতরের ঘরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর চামচিকের গন্ধে ভরা। টর্চের আলোয় দেখা গেল এক কোণে কিছু শুকনো কাঠ আর একটা ভাঙা চৌকি পড়ে আছে। তারা সবাই ঘরের ভেতর ঢুকে একটু হাঁপ ছাড়ল, কিন্তু সমস্যা হলো মৃতদেহ নিয়ে। সনাতন বাবুর দেহটা বারান্দায় খাটের উপর একা পড়ে আছে। হরেন বলল, শাস্ত্রমতে মরা কখনো একা ছাড়তে নেই। এই চিতা না জ্বলা পর্যন্ত কেউ না কেউ মরার পাশে বসে পাহারা দিতে হবে। ওদের মধ্যে একজন বাইরে বস, আমরা ভেতরে দেশলাই আর কাঠের ব্যবস্থাটা দেখি। কানাই ছিল একটু সাহসী আর চটপটে ছেলে। সে বলল, ঠিক আছে, তোরা ভিতরে গিয়ে একটু জিরিয়ে নে। আমি বারান্দায় মরার শিওরে বসছি। একটা বিড়ি ধরিয়ে বসলে সময়টা ঠিক কেটে যাবে। ঝড়টা একটু কমলে আমি তোদের ডাক দেবো। কানাইকে একটা হেরিকেন আর দেশলাই দিয়ে বাকি 4 জন ঘরের ভেতর চলে গেল। ঘরের দরজাটা ঝড়ের দাপটে বারবার সশব্দে আছড়ে পড়ছিল, তাই তারা ভেতর থেকে কাঠের হুড়কোটা ওপরে তুলে দিল। ঘরের ভিতরে 4 জন একটা বিড়ি ধরিয়ে গোল হয়ে বসল। বাইরে তখনও বজ্রপাত হচ্ছে। এক একটা মেঘ ডাকার শব্দে মাটির ঘরটাও যেন কেঁপে উঠছে। ঘরের কোণে জমে থাকা শুকনো কাঠগুলো দেখে প্রকাশ বলল, যাক, এই কাঠগুলো শুকনো আছে, চিতা ধরাতে কাজে লাগবে। কিন্তু ঝড়টা থামবে কখন? ঘণ্টাখানেক কেটে গেল। ঘরের ভিতরের গুমোট গরমে আর ক্লান্তিতে হরেন আর নিবারণের চোখ দুটো একটু লেগে এসেছিল। হঠাৎ গদাধরের মনে হলো বাইরের ঝড়ের শব্দটা যেন অনেকটাই কমে এসেছে। বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজটা এখন মৃদু টাপুর টুপুর শব্দে বদলে গেছে। কিন্তু তার চেয়েও বড় কথা, বাইরে থেকে কানাইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সাধারণত কানাই এতক্ষণ চুপ করে থাকার ছেলে নয়। সে হয় গুনগুন করে গান গায়, নয়তো তামাকের খোঁজে ভেতরে আসে। গদাধর হরেনকে ঠেলা দিল। ওঠো হরেন্দা, বৃষ্টি মনে হয় কমেছে। কানাইটাকে একবার ডেকে দেখি। হরেন চোখ রোগড়ে উঠে দাঁড়ালো। প্রকাশের টর্চের আলোয় তারা দরজার হুড়কোটা খুলল। দরজাটা ক্রিচ শব্দ করে খুলতেই রাতের ঠান্ডা হাওয়া তাদের মুখে এসে লাগলো।
কিন্তু বারান্দায় টর্চের আলো ফেলতেই 4 জনের বুকের রক্ত হিম হয়ে গেল। বারান্দায় হেরিকেনটা উল্টে পড়ে আছে, তার কাঁচটা ভাঙা, কিন্তু চাতালটা সম্পূর্ণ খালি। সেখানে সনাতনবাবুর মৃতদেহবাহী খাটটাও নেই, আর মরা পাহারা দিতে বসা কানাইও নেই। কানাই, ও কানাই! চিৎকার করে ডাকল নিবারণ, কিন্তু চারদিক থেকে কেবল রাতের ঝিঝি পোকার ডাক আর কংসাবতী জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া কোনো উত্তর এলো না। প্রকাশ টর্চের আলোটা উঠোনে ফেলল। বৃষ্টির জলে ধুয়ে যাওয়া কাদার উপর কোনো মানুষের পায়ের ছাপ নেই, কিন্তু শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল তেঁতুল গাছটার দিকে আলো পড়তেই 4 জনের গা শিউরে উঠল। বাবার লাশটাকে খাট থেকে নামিয়ে এখানে কি আনলো? এই খাটটাই বা গেল কোথায়? গাছের ঠিক গোড়ার দিকে, যেখানে চিতা সাজানো হয়, সেখানে সনাতনবাবুর মৃতদেহটা খাট ছাড়াই মাটিতে শুইয়ে রাখা হয়েছে। সাদা কাফনের কাপড়টা বৃষ্টির জলে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে, কিন্তু কানাই কোথায়? কানাই কি ভয় পেয়ে আমাদের না জানিয়ে গ্রামে পালিয়ে গেল? কাপা গলায় বলল প্রকাশ। 4 জনে মিলে কাঁপতে কাঁপতে তেঁতুল গাছের দিকে এগোলো। চারদিকের বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী আর ঠান্ডা হয়ে উঠেছিল। বাতাসে কিসের একটা পচা গন্ধ, যেন বহু দিনের কোনো পচা মাংসের গন্ধ ভেসে আসছে। মৃতদেহর কাছে গিয়ে প্রকাশ টর্চের আলোটা সনাতনবাবুর মুখের ওপর ফেলল, আর দেখার সঙ্গে সঙ্গেই সে আতঙ্কে চিৎকার করে 2 পা পিছিয়ে গেল। ওরে বাবারে, হে কি! সনাতনবাবুর চোখ দুটো বন্ধ ছিল যখন তারা গ্রাম থেকে এনেছিল, কিন্তু এখন বুড়োর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে খোলা, আর তার মুখের চোয়ালটা এমনভাবে ঝুলে পড়েছে যেন সে এক পৈশাচিক হাসিতে মত্ত। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, বৃদ্ধের বুকের উপর একটা তাজা রক্তাক্ত হাত, বলা ভালো কাটা হাত, পড়ে আছে। হাতটার কবজিতে একটা চেনা তামার বালা জল করছে। ওরে বাবা রে, এটা তো কানাইয়ের হাত! চিৎকার করে উঠল নিবারণ। কানাইয়ের ডান হাতে ওই তামার বালাটা সবসময় থাকতো। ভয়ে 4 জনের হাত পা অবশ হয়ে যাবার জোগাড়। ঠিক তখনই তেঁতুল গাছের উপর থেকে একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো। সে হাসি কোনো মানুষের নয়, অত্যন্ত তীক্ষ্ণ, ধাতব আর কর্কশ সেই হাসি, যেন চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে দিল। গদাধর লাঠিটা শক্ত করে ধরে উপরের দিকে তাকালো। কে কে ওখানে? টর্চের আলো যখন তেঁতুল গাছের মগডালে গিয়ে পড়ল, তারা যা দেখল তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। গাছের একটা মোটা ডালে কানাই বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গিটা ঠিক মানুষের মতো নয়। সে ডালটাকে পা দিয়ে জড়িয়ে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে। তার ডান হাতটা কনুই থেকে কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু কানাইয়ের মুখে কোনো কষ্টের রেখা নেই। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো মনি নেই। সে উপর থেকে নিচের দিকে তাকিয়ে সেই পৈশাচিক হাসিতে হাসছে আর নিজের কাটা হাতটার দিকে ইশারা করছে। হঠাৎ কানাইয়ের মুখ থেকে মানুষের গলা বেরোলো না, বেরোলো এক গম্ভীর অতি প্রাকৃত আওয়াজ।
বলার সঙ্গে সঙ্গেই কানাইয়ের শরীরটা গাছ থেকে নিচে গলে পড়ল, কিন্তু মাটিতে পড়ার আগেই বাতাসে মিলিয়ে গেল। হরেন আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে চিৎকার করে বলল, পালা পালা, এই শ্মশানে ভূত নেমেছে, গ্রামে চল, গ্রামে চল। চারজন মানুষ অন্ধের মতো শ্মশানের গেটের দিকে দৌড়তে শুরু করল, কিন্তু শ্মশান ঘাটটা যেন এক গোলকধাঁধায় পরিণত হয়েছে। তারা যতই দৌড়চ্ছে, ঘুরে ফিরে আবার সেই তেঁতুল গাছটার সামনেই চলে আসছে। যতবার তারা চিৎকার করে রাস্তা খোঁজার চেষ্টা করছে, ততবারই চারপাশের অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। হঠাৎ নিবারণ মাটিতে আছাড় খেয়ে পড়ল। সে আর্তনাদ করে উঠল। আমাকে ধর, কিসে যেন আমার পা টেনে ধরছে। ওরে বাবা, বাঁচা! প্রকাশ টর্চের আলো ফেলল নিবারণের পায়ের উপর। দেখা গেল মাটি ফুঁড়ে কতগুলো কঙ্কালের হাত বেরিয়ে এসেছে এবং তারা নিবারণের পা দুটোকে শক্ত করে চেপে ধরে মাটির নিচে টানছে। নিবারণ নখ দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু সেই অদৃশ্য শক্তির টানে সে ধীরে ধীরে মাটির ভেতর সেদিয়ে যেতে লাগলো। গদাধর আর প্রকাশ তাকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক বিকট চর শব্দে নিবারণের অর্ধেক শরীর মাটির নিচে চলে গেল, আর তার মুখ থেকে শেষ একটা রক্তের স্রোত বেরিয়ে এসে সে শান্ত হয়ে গেল। মাটি আবার আগের মতো সমান হয়ে গেল, যেন সেখানে কিছুই ঘটেনি। এখন বাকি রইল তিনজন, হরেন, গদাধর আর প্রকাশ। তারা বুঝতে পারল এই শ্মশান থেকে জীবিত ফেরা প্রায় অসম্ভব, যদি না তারা কোনো দৈব শক্তি বা আত্মরক্ষার উপায় পায়। হরেন পকেট থেকে জ্যাঠামশাইয়ের জপের তুলসীর মালাটা বের করল। সে চেঁচিয়ে বলল, রাম নাম কর, ভূত প্রেত রাম নামে ভয় পায়। গদাধর, প্রকাশ, তোরা ভগবানের রাম নাম কর। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তিনজনে মিলে একে অপরকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করতে করতে আবার সেই শ্মশান কুটিরের দিকে পিছোতে লাগলো। অন্তত ওই ঘরের দেওয়ালগুলো যদি তাদের একটু আড়াল দিতে পারে। কুটিরের ভেতর ঢুকে তারা দড়াম করে দরজাটা বন্ধ করে দিল এবং ভেতরের সেই ভারী কাঠের হুড়কোটা আবার লাগিয়ে দিল। তিনজনেরই বুক কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। নিবারণ আর কানাইয়ের এই নৃশংস অবস্থা তারা নিজের চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছে না। ঘরের ভেতরটা এখন আরো ঠান্ডা, এত ঠান্ডা যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। প্রকাশের হাতের টর্চটার আলো ক্রমশ আবছা হয়ে আসছে। ব্যাটারি শেষ হয়ে আসছে বোধহয়। প্রকাশ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, হরেন্দা, আমরা কি সকাল পর্যন্ত বাঁচবো? হরেন কোনো উত্তর দিল না। সে ঘরের এক কোণে বসে হনুমান চালিসা বীর করে আওড়াতে লাগলো। গদাধর দরজার গায়ে কান ঠেকিয়ে বাইরের আওয়াজ শোনার চেষ্টা করছিল। বাইরে আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা, ঝড়ের শব্দ সম্পূর্ণ উধাও, কিন্তু তার বদলে শোনা যাচ্ছে এক চেনা আওয়াজ। কার যেন কাশির শব্দ। এই কাশি রাধানগর গ্রামের সবারই খুব চেনা। এ তো সনাতন চক্রবর্তীর কাশি। বুড়ো বেঁচে থাকতে প্রত্যেক রাতে এভাবেই কাশতেন।
তার পরপরই দরজায় মৃদু টোকা পড়ল। বাইরে থেকে এক বৃদ্ধর দুর্বল গলা ভেসে এলো। হরেন, ও হরেন, দরজাটা খোল বাবা, বাইরে বড় ঠান্ডা, বৃষ্টিতে আমার সারা শরীর ভিজে গেছে। তোরা আমাকে একা ফেলে ভেতরে কেন বসে আছিস? খোল বাবা দরজা। চমকে উঠল হরেন। তার নিজের বাবার গলা। রক্তের টান বড়ই অদ্ভুত। হরেন অবচেতনভাবেই দরজার দিকে পা বাড়াতে গেল। প্রকাশ চাপটে ধরে তাকে আটকালো। হরেন্দা, ভুল করবেন না। জ্যাঠামশাই মারা গেছেন। বাইরে ওটা জ্যাঠামশাই নন, ওটা অন্য কিছু। গদাধরও বলল, হ্যাঁ হরেন্দা, প্রকাশের কথাই ঠিক। বাইরে তাকাও। ঘরের একটা ছোট্ট জানলা ছিল, যা দিয়ে শ্মশানের চাতাল দেখা যায়। গদাধর সেই জানলা দিয়ে বাইরে তাকালো। টর্চের শেষ আলোটা দিয়ে সে যা দেখল, তাতে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। বাইরে সনাতনবাবু দাঁড়িয়ে নেই, দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কুৎসি দীর্ঘকায় কৃষ্ণবর্ণ অভয়। তার হাত দুটো হাঁটু ছাড়িয়ে নিচে নেমে গেছে। আঙুলের নখগুলো পশুর মতো লম্বা আর ধারালো। তার মাথায় কোনো চুল নেই। চামড়াগুলো খুশে পচে গলে গলে পড়ছে। আর তার বুকের ভিতর সনাতনবাবুর গলাটা নকল করে আওয়াজ বেরোচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার, সেই মূর্তিটার দুপাশে দাঁড়িয়ে আছে কানাই আর নিবারণ। তাদের চোখ দুটোও এখন সম্পূর্ণ সাদা, মুখ থেকে লালা ঝরছে। তারা দুজন এখন ওই শ্মশানের পিশাচের দাসে পরিণত হয়েছে। হঠাৎ দরজায় টোকা মারার শব্দ বন্ধ হয়ে গেল। তার বদলে এক প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল দরজায়। কাঠের দরজাটা মড়মড় করে উঠল। ভেতরের হুড়কোটা ফেটে যাবার উপক্রম হলো। বাইরে থেকে একসঙ্গে হাজারটা চেনা অচেনা গলার চিৎকার শোনা গেল। যেন পুরো শ্মশানের সব কটা প্রেতাত্মা একসঙ্গে ঘরের দরজায় চড়াও হয়েছে। প্রকাশ ভয়ে চিৎকার করে ঘরের কোণে পড়ে থাকা শুকনো কাঠের দেশলাই জ্বালিয়ে দিল। শুকনো কাঠে আগুন ধপ করে যেতে উঠল। ঘরের ভিতর আলো হতেই দেখা গেল ঘরের ছাদ থেকে চালের খড়ের ফাঁক দিয়ে ছোট ছোট কালো রঙের হাত নেমে আসছে। অবয়বগুলো ঘরের ভেতরেও ঢুকতে শুরু করেছে। গদাধর মরিয়া হয়ে আগুনের একটা জ্বলন্ত কাঠ হাতে তুলে নিল। সে চিৎকার করে উঠল, আয়, কে আসবি? আয়। কিন্তু প্রেতাত্মাদের শক্তি ছিল অসীম। দরজা ভেঙে ঘরের ভিতর আছড়ে পড়ল সেই কৃষ্ণবর্ণ পিশাচ। তার পেছন কানাই আর নিবারণের অশরীরী রূপ। প্রকাশকে প্রথম আক্রমণ করল কানাই। তার সেই ধারালো নখ দিয়ে প্রকাশের বুকটা এক হ্যাঁচকায় ছিঁড়ে ফেলল সে। প্রকাশ একটিও শব্দ করার সুযোগ পেল না, মেঝেতে লুটিয়ে পড়ল। গদাধর জ্বলন্ত কাঠটা নিয়ে পিশাচটার গায়ে ছুঁড়ে মারল। পিশাচটা এক আর্তনাদ করে পিছিয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই নিবারণের আত্মা পিছন থেকে গদাধরের গলাটা পেঁচিয়ে ধরল। গদাধরের হাত থেকে কাঠটা পড়ে গেল এবং ঘরের মেঝেতে থাকা বাকি কাঠে আগুন লেগে পুরো ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলল। হরেন তখনও ঘরের এক কোণে বসে জপের মালাটা আঁকড়ে ধরেছিল। আগুনের ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে আসছে। সে দেখল তার নিজের বাবা। সনাতন চক্রবর্তী সেই পচে যাওয়া রূপটা
তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধের মুখ থেকে লালা ঝরছে, হাত দুটো হরেনের গলার দিকে এগিয়ে আসছে। হরেন চোখ বন্ধ করে শেষবারের মতো বলল, রক্ষা করো বাবা। বাবা বাবা, আপনি আমার দিকে ওইভাবে এগিয়ে আসছেন কেন? না 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 না। তার পরের দিন সকালবেলা রাধানগর গ্রামে যখন রোদ উঠল, তখন ঝড় বৃষ্টির কোনো চিহ্ন নেই। আকাশ পরিষ্কার, পাখিরা ডাকছে। কিন্তু সনাতন বাবুর বাড়ি ও গোটা গ্রাম চিন্তিত, কারণ শ্মশান যাত্রীরা কেউ সারা রাত ফিরে আসেনি। গ্রামের মোড়ল মনন্তবাবু কিছু লোকজন নিয়ে তেঁতুলতলা শ্মশান ঘাটের দিকে রওনা হলেন। শ্মশানে পৌঁছে তারা যা দেখলেন তাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। শ্মশান কুটিরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তার ভেতর থেকে 4টে পোড়া কঙ্কাল উদ্ধার হলো। ধারণা করা হলো ওগুলো হরেন, গদাধর, প্রকাশ আর নিবারণের। কিন্তু অদ্ভুত ব্যাপার, কানাইয়ের কোনো দেহ বা কঙ্কাল সেখানে পাওয়া গেল না। আর সনাতনবাবুর মৃতদেহটি, সেটি সেই বিশাল তেঁতুল গাছটার মগডালে এক্কেবারে উপরে ডালপালার সঙ্গে এমনভাবে পেঁচিয়ে রাখা ছিল যেন কোনো হিংস্র পশু তার শিকারটাকে গাছে তুলে রেখেছে। গ্রামের মানুষ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। স্থানীয় থানায় খবর দেওয়া হলো, কিন্তু তেঁতুলতলা শ্মশান ঘাটের সেই রাতের রহস্য কোনোদিনই উন্মোচিত হয়নি। আজও রাধানগর গ্রামের সেই অমাবস্যার রাতে ওই শ্মশানের দিকে যাবার সাহস পায় না কেউ। গ্রামের বৃদ্ধরা বলেন, আজও নাকি ঝড়ের রাতে ওই তেঁতুল গাছ থেকে হরেন, কানাই আর নিবারণদের কান্নার আওয়াজ আর সেই পৈশাচিক খিলখিল হাসি ভেসে আসে। আধারের যে ঘন ছায়া এতক্ষণ ঘিরেছিল তা হয়তো সাময়িক বিলীন হলো, কিন্তু তেঁতুলতলার সেই থমথমে বাতাস কি সত্যিই শান্ত হলো? শেষ হলো রহস্যের সমাহারে আজকের বিশেষ গল্প তেঁতুলতলার শ্মশান ঘাট। আজকের এই গা ছমছমে অভিজ্ঞতা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আজকের গল্পটি যদি আপনি সত্যিই মন দিয়ে শুনে থাকেন তবে আপনার জন্য রইল একটি ছোট্ট প্রশ্ন। গল্পের কোন দৃশ্যটা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল এবং সনাতন চক্রবর্তীর বয়স ঠিক কত বছর? ঝটপট আপনার উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। দেখি কে কে পুরো গল্পটা সবচেয়ে মন দিয়ে শুনেছেন। গ্রাম বাংলার এমন সব না জানা ভুতুড়ে গল্প ও রহস্যের স্বাদ বারবার পেতে এখনই রহস্যের সমাহার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী গল্পের বার্তা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো আধার রাতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবধানে থাকুন।